আপনাদের এই গুরুত্বপূর্ণ কনভেনশনে উপস্থিত আছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড হিমগ্ন রাজ ভট্টাচার্য, উপস্থিত আছেন কমরেড জিতেন চৌধুরী। আপনারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ট্রাইবাল ইউথ ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, দুটো সংগঠনকে প্রতিনিধিত্ব করবার জন্যে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে এখানে সমবেত হয়েছেন। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই কনভেনশনে উপস্থিত থেকে আপনাদের সামনে কথা বলবার জন্যে এই দুটো সংগঠনের নেতৃত্ব আজ থেকে দিন কয়েক আগে আমার সাথে যখন সাক্ষাৎ করতে যান, আমি জানতে চেয়েছিলাম কি কি বিষয়কে সামনে রেখে সামনের লড়াইয়ের যে কর্মসূচি আপনারা সাজাবার চেষ্টা করেছেন সে বিষয়গুলো সম্পর্কে। নেতৃত্বের তরফ থেকে 4টি বিষয় বিশেষ করে উল্লেখ করার চেষ্টা করেছেন। কাজের সমস্যা, শিক্ষার সমস্যা, আমাদের রাজ্যের যুব শক্তিকে বিপদগামী করবার জন্যে পরিকল্পিতভাবে নেশায় ডুবিয়ে দেওয়া একটা সামাজিক সমস্যা, এর বিরুদ্ধে এবং আমাদের রাজ্যে ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদে হাতে সাংবিধানিক দিক থেকে আরও বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার কর্মক্ষমতা, স্বয়ংভরতা বৃদ্ধির জন্যে সংবিধানকে সংশোধন করবার জন্যে 125তম সংবিধান সংশোধনী, যেটা অনেক আগে আনা হয়েছিল কিন্তু কার্যকরী করছে না, এটাকে সামনে রেখে সামনের দিনে ত্রিপুরাতে যুব শক্তি ব্যাপক আন্দোলন তৈরি করবার চিন্তা করছেন। আমি শুরুতেই আপনাদের নেতৃত্বের কারোর দৃষ্টি আমি মঞ্চে এসে আকর্ষণ করার চেষ্টা করেছি। কনভেনশনের সামনেও আমি এটা রাখবো, এই 4টি বিষয়ের সাথে আরও একটি জরুরি বিষয় যুক্ত হওয়া দরকার। সেটা হচ্ছে স্বাস্থ্য রক্ষা করার প্রশ্নে সাধারণ মানুষ, বিশেষ করে ত্রিপুরায়, শুধু ত্রিপুরায় কেন, সারা ভারতবর্ষে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই বিষয়টি থেকে মুক্ত হওয়ার জন্যও সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই যুব আন্দোলনের মঞ্চ থেকে আন্দোলনটাকে সংগঠিত করা দরকার। এই 4-এর জায়গায় 5টি বিষয়কে যুক্ত করে অগ্রসর হওয়া দরকার। যুব সমস্যা এটা জ্বলন্ত সমস্যা। আমাদের দেশে বর্তমান সময়ে যদিও সঠিক তথ্য উপস্থিত করছে না সরকার, কেন্দ্রীয় সরকার, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে তথ্যাদি যা সংগ্রহ করে মাঝে মাঝেই তারা উপস্থিত করার চেষ্টা করে। আমি আজকেও দৈনিক বিভিন্ন পত্রিকা পড়তে গিয়ে সমস্ত পত্রিকায় যদিও এই তথ্য তারা দেওয়ার চেষ্টা করেননি, কিন্তু একটি পত্রিকার ডেইলি দেশের কথা সংক্ষিপ্ত পরিসরে হলো, যদিও সংবাদটি খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না ডেইলি দেশের কথা যারা পরিচালক তারা এটাকে কেন আর একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করলেন না, যাতে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারত। তো আমি যখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম, আমি তখন দেখছিলাম তাতে যে তথ্য উপস্থিত করা হয়েছে, সরকার এদিক সেদিক করে বলবার চেষ্টা করছে বা উপেক্ষা করতে পারছে না, অস্বীকার করতে পারছে না। 30 লক্ষের মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে, রাজ্য সরকারগুলোকে বাদ দিয়ে
পদ শূন্য পড়ে আছে বছরের পর বছর ধরে। এখন দেখা গেল প্রধানমন্ত্রী দিন কয়েক আগে দিল্লিতে বসে টিভির সামনে বসে তিনি ৭০,০০০ চাকুরির জন্য নিয়োগপত্র বিলি করছেন এবং এটাকে সংবাদ মাধ্যমের তরফ থেকে যুক্ত করার চেষ্টা হচ্ছে যে ২ কোটি চাকরি এটা তার অংশ। তো ২ কোটি যদি হয় তাহলে ৯ বছরে তো ১৮ কোটি চাকরি হওয়ার কথা। আমি সেই জায়গায় যাচ্ছি না, এগুলো আপনারা জানেন। আর প্রতিশ্রুতি ছিল ২০১৪-তে প্রতি বছর নূতন করে চলতি যে চাকরি আছে এগুলো রিটায়ারমেন্টে যাবে, শূন্য হবে, পূরণ করার জন্য নতুন লোক নেবে। এটাকে হিসেবের মধ্যে না ধরে নূতন করে প্রতি বছর ২ কোটি করে কাজের সুযোগ সৃষ্টি করা হবে। 2019-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী কোনো দেশের সামনে ব্যাখ্যা করে বলেননি এই প্রতিশ্রুতির কতটা তার সরকার পালন করেছে, কারণ পালন করেনি, কাজে বলবার মতো কিছু ছিল না। এখন গিয়ে আবার যখন 2024-এর নির্বাচন আসছে, এই যে পদগুলো খালি হয়েছে অনেক আগেই, এগুলোতে অত ইন্টারভিউ নেওয়া হয়েছিল, কিছুই করছিল না, চারিদিক থেকে চাপ উঠছে, সেইগুলির জন্য কিছু নিয়োগপত্র দেওয়ার চেষ্টা করছে। এর সাথে এই যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, প্রধানমন্ত্রীর 2014-এর যে প্রতিশ্রুতি উপস্থিত করে ভারতবর্ষের যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, মোহগ্রস্ত করার চেষ্টা করেছিল, সেই প্রতিশ্রুতির ধারে কাছেও নেই এবং এই যে নিয়োগপত্র দেওয়ার চেষ্টা এর সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি এটা উল্লেখ করলাম। এখন ঘোষণা কি ছিল? ঘোষণা ছিল স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, এই তো স্লোগান। এগুলো মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে। এগুলোর কথা এখন কেউ বলে? এগুলোর কথা এখন কেউ বলে না। সরকারও, কেন্দ্রীয় সরকারও এগুলো নিয়ে এখন বেশি আর ঘাটাঘাটি করে না, কারণ এটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। এই বেকার সমস্যা সমাধান করতে গেলে পরে সরকারের দিক থেকে যে কর্মসূচি গ্রহণ করা দরকার সেই কর্মসূচি সরকার গ্রহণ করছে না, বরং উল্টো দিকে যাচ্ছে। আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো আছে, ব্যাংক, বিমা বাদ দিয়েও, যেগুলো একসময় স্বাধীনতার পর গত ৭৫ বছরে আমাদের দেশের অর্থনীতির ভিত্তিটাকে মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং স্বাধীনতার পর আমাদের দেশের তৎকালীন সময়ে যারা বড় বড় পুঁজিপতি, ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময়ই তারা একটা পুঁজি সংগ্রহ করতে পেরেছিল, তারা কিন্তু কোনো ঝুঁকি নেয়নি, নিতে চায়নি, সরকারও তাদের উপর চাপ সৃষ্টি করতে পারেনি। সোভিয়েত দেশের যে পরিকল্পনা, তার থেকে শিক্ষা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই পাবলিক সেক্টর আন্ডারটেকিং এটাকে ভিত্তি করে আমাদের দেশের যে শিল্প এবং অর্থনীতির বিকাশ এবং বিস্তারের জন্য প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং এটাকে ভিত্তি করে এটা ঘটনা আমাদের দেশের অর্থনৈতিক ভিত্তি একটা সংহত চেহারা নিচ্ছিল, তার প্রসার ঘটছিল। এখন আমাদের দেশের বড় বড় পুঁজিপতিরা যখন বুঝতে পারছেন এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মুনাফা করছে এবং তার বড় অংশ দেশের সরকারের কোষাগারে যাচ্ছে, যাকে ভিত্তি করে দেশের মানে প্রতি বছর জাতীয় যে বাজেট তৈরি হচ্ছে, সেই বাজেট থেকে রাজ্যে রাজ্যে নানা ধরনের উন্নয়ন প্রকল্পে অর্থ সেখানে বন্টন করা হচ্ছে, তাদের এখন জিভের লালা ঝরছে। এরা এখন সরকারের উপর চাপ সৃষ্টি করছে যে সরকার কেন ব্যবসা করবে, এগুলো আমাদের হাতে দিয়ে দাও, আমরা যারা শিল্প বাণিজ্য ব্যবসা করছি এগুলোর মালিক আমরা হব। তাহলে এগুলি তো তোমাদেরই প্রথম করার কথা ছিল, তোমরা করলে না। তো আসলে যে কর্পোরেট সেক্টর, বড় বড় পুঁজিপতি বিদেশি পুঁজির সাথে সম্পর্ক রক্ষা করে আন্তর্জাতিক ক্ষেত্রে যারা অর্থনৈতিক ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করছে, আমাদের দেশে বর্তমান যে সরকারটা আছে পেছন থেকে তাকে তারাই ডিকটেট করছে, নির্দেশ করছে। তাদের নির্দেশে নির্দেশিত হয়ে দেশের সমস্ত প্রকল্প, পরিকল্পনা, এমনকি আইন কানুন এরা পরিবর্তন করছেন এবং এদের নির্দেশে, এদের চাপে, এদের যে
লোভ, এই লোভকে গুরুত্ব দিতে গিয়ে দেখা যাচ্ছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো একের পর এক বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে। এতে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে কাজ করত, তারা কাজে হারাচ্ছেন। নতুন করে নিয়োগ সেখানে হবে না। ব্যাংক সংকুচিত করে নিয়ে আসছে, তুলে দিচ্ছে, অথবা অনেকগুলো ব্যাংক একসাথে করছে। যারা কাজ করছিলেন তারা কাজ হারাচ্ছেন, নতুন করে কাজ পাওয়ার কোনো সুযোগ নেই। ইন্স্যুরেন্স সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতা, আমাদের দেশের যে ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরটা একটা লিডিং রোল প্লে করছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর কেন্দ্রীয় সরকারের কোষাগারে দিচ্ছে, এবং এখানে কয়েক লক্ষ কর্মচারী কাজ করছেন সারা দেশে। এটাকেও দুর্বল করে বেসরকারি পুঁজিকে এই ইন্স্যুরেন্স সেক্টরে, এবং শুধু দেশীয় না বিদেশি বেসরকারি পুঁজিকে ঢুকবার সুযোগ করে দিচ্ছে, এবং আমাদের যে জাতীয় নিয়ন্ত্রণে এই যে সেক্টরটা, ইন্স্যুরেন্স সেক্টরটা, এটাকে শুকিয়ে মারার চেষ্টা করছে। দেখছেন তারা আন্দোলন করছে, ব্যাংক সেক্টরের কর্মচারীরা আন্দোলন করছেন, এবং ইন্স্যুরেন্স সেক্টরের কর্মচারীরা আন্দোলন করছেন। বিভিন্ন যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যেগুলো গ্রাজুয়ালি বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে, এবং এগুলোর যে স্বাধীন অস্তিত্ব, সেই অস্তিত্বকে প্রায় ধ্বংস করে ফেলবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে লড়াই হচ্ছে। আপনি কাজটা পাবেন কোথায়? এখানে যেটা লেখা হয়েছে, আপনাদের চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করার জন্য আমার কাজ কোথায়, এটা তো প্রধানমন্ত্রীকেও জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, আমরা ত্রিপুরায় করছি, ত্রিপুরায় তো ত্রিপুরা চিফ মিনিস্টারকে বলবো, কিন্তু সারা দেশের প্রশ্নে দেশের প্রধানমন্ত্রীকে তো আমাদের বলতে হবে, হোয়ার ইজ মাই জব? তুমিই তো কথাবার্তা বলে আমাদেরকে পাগল পাড়া করে ক্ষমতা দখল করেছ, কিন্তু তুমিই তো আমাদের কাজের কোনো ব্যবস্থা করছো না। এই যে পরিস্থিতি চলছে, আপনার আমাদের বেকারদের মধ্যে নানা পর্যায়ের বেকার আছেন, শিক্ষিত, অর্ধশিক্ষিত, লেখাপড়া শিখবার সুযোগ পাননি, আর্থিক দৈন্যতার কারণে তারা দৈনন্দিন শ্রম বিক্রি করে বেঁচে থাকার চেষ্টা করছে। বামপন্থীদের লড়াইয়ের ফলশ্রুতিতে আগের যে সরকার ছিল কংগ্রেসের নেতৃত্বে, ইউপিএর সরকার, বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করে তার উপর চাপ সৃষ্টি করেছিল। গ্রামের যারা গরিব মানুষ, শহরের যারা গরিব মানুষ, তাদের একটা স্থায়ী প্রত্যেক আয়ের একটা ব্যবস্থা করতে হবে, যার থেকে রেগা কর্মসূচি তৈরি হয়েছিল। এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে বর্তমান বিজেপি সরকার। আমাদের রাজ্যের অভিজ্ঞতা আপনাদের আছে, জ্বলন্ত অভিজ্ঞতা, শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এবং বেকারদের কাজের সংস্থান করতে গেলে পর যেটা দরকার, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। জিনিসের দাম বাড়ছে আকাশস্পর্শী, অথচ মানুষের রোজগার নাই। এই রোজগার বাড়াতে গেলে পর, ক্রয় ক্ষমতা বাড়াতে গেলে পর, আমাদের দেশে বিশেষ করে গ্রাম ভারতে রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, পরিকাঠামো, যেগুলো দেশের ভিত্তিকে সংহত এবং শক্তিশালী করতে সাহায্য করবে, এই কাজগুলোতে যারা অংশগ্রহণ করবেন, যেই এলাকায় কাজ হবে সেই এলাকার মানুষই তো তাতে অংশগ্রহণ করবেন। তাতে তাদের হাতে মজুরি আসবে। যারা খেতে পায় না, এই মজুরি হাতে নিয়ে তারা ব্যাংকে যাবে না, তারা বাজারে যাবে। চাহিদা বাড়বে, চাহিদা যদি বাড়ে যোগান বাড়াতে হবে, বন্ধ কারখানা খুলবে, নতুন কারখানা হবে, তাতে কাজের সংস্থান হবে। কিন্তু এই জায়গায় তো কেন্দ্রীয় সরকার তো অর্থ বরাদ্দ করছে না, সেই পরিকল্পনা নিচ্ছে না। এবং বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে জাতীয় বাজেট, সেই বাজেট যদি পরীক্ষা করা যায়, লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, তার মধ্যে যে ক্যাপিটাল সেক্টর, যেখানটাতে সবচেয়ে বেশি পয়সা যদি না রাখা হয়, তাহলে এই উন্নয়নের কাজের জন্য টাকা কোত্থেকে আসবে? সেই জায়গাতে টাকার অঙ্ক প্রতিনিয়ত কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে মানুষের হাতে পয়সা যাচ্ছে না, এই মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না। তা যদি না বাড়ে, তাহলে পরে সেই জায়গায় শিল্প কি করে সেখানে কাজের সংস্থান তৈরি করার জন্যে আপনাকে কাজের ব্যবস্থা করে দেবে? পারবে না তো। আমাদের দেশের এখন অবস্থাটা কি? এই যে আপনার এই সরকারের পদক্ষেপের জন্য বিশেষ করে টাকা, বেশি মূল্যের যে টাকা, সেই টাকা বাতিল করে দিল, এবং এই নূতন যে ট্যাক্স সংগ্রহ করার নীতি গ্রহণ করেছে এই সরকার, রাজ্যগুলোর হাত থেকে সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে নিয়ে গেছে। এটার মধ্য দিয়ে ভারতবর্ষের অর্থনীতির মধ্যে দারুণ সমস্যা তৈরি করেছে, এবং বিশেষ করে মাঝারি এবং ক্ষুদ্র যে শিল্প,
সেই শিল্প দারুণভাবে আক্রান্ত হয়েছে। লক্ষ লক্ষ এই গত কয়েক বছরে 8-9 বছরে লক্ষ লক্ষ ছোট মাঝারি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। এবং তার মানেটা কি? সেখানে শ্রমিকরা, কর্মচারীরা কাজ হারাচ্ছেন। গত 3 বছরে, আমি আজকে পত্রিকা পড়ে যে তথ্যের কথা আপনাদের সামনে উল্লেখ করে আমার কথা শুরু করেছিলাম, গত 3 বছরে, শুধু গত 3 বছরে 20,000-এর উপর মাঝারি এবং ছোট ধরনের শিল্প বন্ধ হয়ে গেছে। তাহলে কাজটা কোত্থেকে আসবে? কাজ নাই। এবং এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনার কোভিড যখন হলো, কোনো পরিকল্পনা ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া গোটা ভারতবর্ষকে স্তব্ধ করে দিল, কল কারখানা বন্ধ করে দিল, পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিল, লক্ষ কোটি শ্রমিক কাজ হারালেন, কাজের জায়গা থেকে তারা উৎখাত হলেন, বাড়িতে আসবার পয়সা নেই, রাস্তায় বেঘুরে মারা গেলেন, তাদের খোঁজ খবর কিন্তু কেউ রাখবার চেষ্টা করলো না। এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে পরে কেন্দ্রীয় সরকার যে নীতি, এই নীতি পাল্টাবার জন্য বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে। এবং এটা বাদ দিয়ে ত্রিপুরার বেকার সমস্যার সমাধান আশা করে তো লাভ নেই। কেন্দ্রীয় সরকার যে নীতি নিচ্ছে, সেই নীতিই রাজ্যে রাজ্যে, বিশেষ করে বিজেপির নেতৃত্বে যে সমস্ত রাজ্যগুলিতে সরকার চলছে, আমাদের ত্রিপুরা সহ, সেই নীতিই তারা এখানে কার্যকরী করার চেষ্টা করছে। এবং এই জায়গাতে সবচেয়ে গুরুত্বের জায়গা যেটা, সেটা হচ্ছে কৃষি ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা। বেশি লোকের হাতে জমি তুলে দিতে হবে, অল্প লোকের হাতে জমি কেন্দ্রীভূত হয়ে আছে, এটা বাড়ছে, ক্রমশ ক্রমশ বাড়ছে। এবং সেখানে একচেটিয়া পুঁজি গ্রামীণ অর্থনীতির মধ্যে ঢুকছে, বিশেষ করে কর্পোরেট সেক্টর, তাদের স্বার্থেই কেন্দ্রীয় সরকার নীতি তৈরি করেছে। আপনারা দেখেছেন 3টা আইন তৈরি করেছিল, তার বিরুদ্ধে দীর্ঘ লড়াই হয়েছে। স্বাধীনতার পর ঐতিহাসিক লড়াই, 1 বছর সমানে দিল্লিকে চারদিক থেকে ঘেরাও করে অবস্থান ধর্মঘট সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এটার উদ্দেশ্যটা কি? এই কর্পোরেট সেক্টরের হাতে সমস্ত কৃষিকে তুলে দিয়ে একটা লুণ্ঠনের মৃগয় ক্ষেত্র হিসেবে গোটা ভারতবর্ষের গ্রামকে তাদের হাতে তুলে দেওয়া। কিন্তু এই আইনটা কার্যকরী করা থেকে পেছিয়ে গেল কৃষির উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য যে ভূমিকা গ্রহণ করা দরকার, কেন্দ্রীয় সরকার নিচ্ছে না। তো সেচ ব্যবস্থায় নজর দিচ্ছে না, উন্নত মানের সেখানে বীজ দেওয়ার ক্ষেত্রে নজর দিচ্ছে না, আপনার সার সস্তায় দেওয়ার ব্যবস্থা করছে না। ফসল যখন বাজারে বিক্রি করতে আসছে, উৎপাদন খরচের পরে অতিরিক্ত কিছু পয়সা তার হাতে দিয়ে সহায়ক মূল্যে ফসল কেনবার যে ব্যবস্থা, যেটা এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি, এখন এই আন্দোলন চলছে, এই নিয়ে তো সরকার মাথা ঘামাচ্ছে না। এটা বাদ দিয়ে কি করে আপনার চাকরি আসবে? কাজেই হোয়ার ইজ মাই জব, এ কথা বলার সঙ্গে সঙ্গে জবটা কি করে আসতে পারে, এটা যদি আপনি যুব সম্প্রদায়ের সামনে উপস্থিত করতে না পারেন, শুধু স্লোগানটা দিলেন, যুবক তো ব্যাপারটা বুঝতে পারবে না। ডিওএফআই, টিওএফ, তাদের দায়িত্বটা কি? সমস্যাটা, বেকার সমস্যা শুধু হিসেব দিলে হবে না, কারণটা কি, কেন হচ্ছে, সমাধানটা কি, কোন পথে যাওয়া দরকার। এবং এমন কিছু বিষয় আপনারা বলছেন না, বা আমি যেই কথাগুলি আপনাদের সামনে বলছি আপনাদেরই কথা, আপনারা বলবেন, এগুলি আমি আপনাদের সামনে উপস্থিত করছি। এই যে কথাগুলো, এগুলো বাস্তবায়িত করা সম্ভব। এই সমাজতন্ত্রের কথা বলছে না কেউ, এখন পুঁজিবাদী ব্যবস্থা এখন ধ্বংস করে দেওয়ার কথাও কেউ বলছে না। এই ব্যবস্থার মধ্যেই কাজগুলো করা যায়, এই সরকারই চাইলে করতে পারে। কাজে এই বিষয়টা যদি যুবকদের উপলব্ধির মধ্যে আনতে না পারেন, তাহলে হোয়ার ইজ মাই জব এই স্লোগান দিলে কিন্তু হবে না। তার মধ্যে যে আত্মবিশ্বাস, তার আন্দোলনের প্রতি তার যে আকর্ষণ সৃষ্টি করা, সংঘবদ্ধ করা, নূতনদের টেনে আনা, এই শুধু ডিওএফের আন্দোলন না, টিওএফের আন্দোলন না, এটা যুব সমাজের আন্দোলন। এই দৃষ্টিভঙ্গিতে যদি যুব শক্তিকে আপনি জড়ো করতে চান, তাহলে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ সহ এই বিষয়গুলো যুবকদের সামনে উপস্থিত করতে হবে। উপজাতি, অনুপজাতি নির্বিশেষে সমস্ত অংশের যুবকদের কাছে আপনি যখন বলবেন, যারা বিজেপির সঙ্গে আছে, আরএসএস এর সঙ্গে আছে, বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে আছে, তারাও তো যুব শক্তিকেই বিভ্রান্ত করে এই ভারতবর্ষের মধ্যে একটা ফ্যাসিস্ট সুলভ রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, একদলীয় স্বৈর শাসন কায়েম করার চেষ্টা করছে। তারা যে সমস্ত জিনিস বুঝে এদের পেছনে ছুটছে, ঘটনা কিন্তু তা না। কাজে আপনি যখন বলবেন, এদের দৃষ্টিও যদি আকর্ষণ করে, অত্যন্ত যুক্তির সাথে, ধৈর্যের সাথে আপনি যদি বিষয়টা উপস্থিত করতে পারেন, সবাইকে না পারলেও তার একটা বড় অংশকে কিন্তু আপনি
জয় করে আপনার সঙ্গে আনতে পারবেন। এটা যদি না আনতে পারেন তাহলে কনভেনশন কিন্তু আনুষ্ঠানিকতায় পর্যবসিত হবে। কাজে সেটা মাথায় রাখতে হবে। আমাদের রাজ্যের অবস্থাটা কি, কোথায় কাজ? সারা ভারতবর্ষে যেমন নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে, পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে গেছে, এমপ্লয়মেন্ট বন্ধ হয়ে গেছে, আমাদের রাজ্য তো নাই। এটা তো মানে 2 মাস 3 মাস 5 মাস 6 মাসের জন্য, তারপর তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবং এখানে ইন্টারভিউ নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, রেজাল্ট বের করছে না, রেজাল্ট বের করছে, নিয়োগপত্র দিচ্ছে না, কোর্টে কারখানায় যেতে হচ্ছে। কিন্তু তারপরও কোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরও কোর্টের নির্দেশ রাজ্য সরকার মানছে না, বাস্তবায়িত করছে না। তাহলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা ব্যাপকতর আন্দোলন গড়ে তুলতে গেলে পরে জাতীয় নীতির পরিবর্তন করতে হবে। রাজ্যে যে সরকারটা আছে সেই নীতির অন্ধ অনুসারী, এর উপর আন্দোলন জোরদার করে তাকে বাধ্য করতে হবে এখানে কাজের সুযোগ সৃষ্টি করার জন্য, এখানকার শূন্যপদ পূরণ করবার জন্যে। এবং যে ইন্টারভিউগুলি নিয়েছে সেগুলো দ্রুত তার মীমাংসা করে যারা ইন্টারভিউ দিলেন এর মধ্যে যারা বাছাই হয়েছেন তাদেরকে সেখানে কাজ দেওয়ার ব্যবস্থা করার জন্যে প্রচণ্ড রকমভাবে আন্দোলনের শক্তির জুড়ে চাপ সৃষ্টি করে এরকম একটা পরিমণ্ডল তৈরি করতে হবে। রেগা বন্ধ করে দিচ্ছে, প্রায় বন্ধ। এই বাজেটে যে টাকা ধরেছে ত্রিপুরায় 36 দিনের বেশি কাজ হবে না। আর এই কাজটা লুট করে নিয়ে চলে যাচ্ছে মণ্ডলের যারা সমর্থক, কোনো কাজ না করে। আপনার বাবা মা, আপনি নিজেও গ্রামে যে কাজ করছেন করে আপনি ন্যায্য মজুরি পাচ্ছেন। আপনার পাওয়ার কথা 220 থেকে 27 টাকা, আপনার হাতে আসছে 150, 60 বা 70 টাকা। তাও কাজ করার পর 3 মাস 4 মাস 6 মাস পরে এটা কী চলছে? নগরে কাজ নাই, এখানে উন্নয়নের কোনো কাজ নাই। কাজে সেদিক থেকে বিষয়গুলো যদি ধৈর্যের সাথে বোঝানো যায় তাহলে মানুষ বুঝবে না, এটা মনে করার কিন্তু কারণ নেই। সেই দিক থেকে আপনাদের এই বিষয়টার প্রতি নজর রাখার জন্যেই আমি বিশেষ করে আপনাদের কাছে আবেদন করব। এখন স্কুলে মাস্টারমশাই নাই, আপনাদের এখানকার আলোচনার মধ্যে বিষয়টা আপনারা আনার চেষ্টা করছেন। কলেজে অধ্যাপকের অভাব, কলেজে প্রিন্সিপালের অভাব আছে। শিক্ষা যে নীতি জাতীয় স্তরে তারা তৈরি করেছে, এই নীতিটাই তো সর্বনাশা। এবং এই নীতির লক্ষ্য হচ্ছে গরিব মধ্যবিত্ত অংশের যে ছেলে মেয়ে তারা পড়াশোনা করার সুযোগ পাবে না। শুধু বিত্তমান যারা, তাদের ঘরের ছেলেরা মেয়েরা তারা পড়াশোনার সুযোগ পাবে। আমাদের গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে তারা শিক্ষার আঙ্গিনার থেকে দূরে থাকবে। তার অর্থটা কি? বেঁচে পড়তে থাকতে হবে, রোজগার করতে হবে। কোথায় যাবে? লেখা নেই, পড়া নেই, সার্টিফিকেট নেই, প্রতিযোগিতায় নিজেকে দাঁড় করার মতো অবস্থায় তারা নিজেদের নিয়ে যেতে পারলেন না, তার জন্য তারা দায়ী না, এই ব্যবস্থা দায়ী। এরকম জায়গায় তারা শ্রম বিক্রি করতে যাবে। শোষক যারা, এই যে কর্পোরেট সেক্টরের কথা বলছি, এরা সস্তায় তাদের মজুরি কিনে নিয়ে তাদের রক্ত ঘামের বিনিময়ে তাদের পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করবে, এরকম একটা জায়গায় তারা চলে যাচ্ছে। এই লক্ষ্য নিয়ে এই শিক্ষানীতি তৈরি হয়েছে। ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিজ্ঞান বিরোধী ভাবনায় আমাদের ছেলে মেয়েদের মস্তিষ্ক ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। একটা দেশ বিরোধী ভাবনা নিয়ে, অপসংস্কৃতির ভাবনা নিয়ে, যুক্তিতর্কের ধার না ধরে বলা যায় জড়বৎ একটা শক্তি তৈরি করবার চেষ্টা করছে উদ্দেশ্যমূলকভাবে, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়ে। কাজে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে এই শিক্ষানীতির বিরুদ্ধে একটা ক্রমশ আন্দোলন কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। আমাদের ত্রিপুরার পরিস্থিতির জটিলতা সত্ত্বেও আমাদের এখানে কিন্তু ধীরে ধীরে এই আন্দোলনে দানা বাঁধার চেষ্টা করছে। কাজেই এখানে শুধু 10,323 না, তাদের কাজ তো ফিরিয়ে দিতেই হবে। সঙ্গে সঙ্গে এই যে স্কুল 20টা 25টা 30টা স্কুল একসাথে করে একটা স্কুল রাখার চেষ্টা করছে, কয়েকশো স্কুল বেসরকারি পুঁজির হাতে তুলে দিয়েছে এবং বিনা খরচায় কলেজ অব্দি পড়ার যে ব্যবস্থা বামফ্রন্ট সরকার করে গেছিল এগুলো ধীরে ধীরে তুলে দেওয়ার চেষ্টা করছে কলেজ পর্যন্ত। তাহলে এই যে পদক্ষেপ নিয়ে সরকারটা চলছে, জাতীয় স্তরে যেমন আমরা শিক্ষানীতি পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করব, ত্রিপুরাতে সেই লড়াই চলবে। এবং এই ত্রিপুরাতে এই যে দাবি ডিওয়াইএফ টিওএফ করছে, এটা সঠিক দাবি, যথার্থ দাবি। এই দাবির আন্দোলন তীব্র না করতে পারলে পর আপনার ঘরের ছোট ভাই বোনরা যারা এখনো স্কুলে টুলে যেতে পারছেন, এটা যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে যাবে। এবং সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার শিক্ষা যে পরিমণ্ডলটা, দারুণভাবে সেটা আক্রান্ত হচ্ছে।
কোনো নজরদারি সেখানে নেই। কাজে এই লড়াই তীব্র করা ছাড়া আমাদের সামনে বিকল্প নাই। আমি যে স্বাস্থ্যের কথা বললাম, এর সাথে আমি যুক্ত করে যেটা বলবো, সারা দেশে এই সরকার স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারি পুঁজির হাতে ছেড়ে দিয়ে বসে আছে এবং সরকারি যে কয়েকটা হাসপাতাল আছে সেটা বাদ দিলে পরে বেসরকারি হাসপাতাল বেশি, সেখানে বাড়ি ঘর সমস্ত বিক্রি করেও সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের লোকজনদের পক্ষে তাদের বাড়ির আক্রান্ত লোক যারা, অসুস্থ যারা, তাদের চিকিৎসা করার ক্ষমতা নেই। ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে এবং এগুলো নিয়ন্ত্রণ করছে এই কর্পোরেট সেক্টর, এবং তারাই এই সরকারটাকে বাধ্য করছে, তারা যেমন খুশি তেমন দাম নির্ধারণ করছে, সেই দামেই মানুষকে ওষুধ কিনতে বাধ্য করছে কেন্দ্রীয় সরকার ফরমান জারি করার মধ্য দিয়ে। তো এই নীতিটার যদি পরিবর্তন করা না যায়, কি করে মানুষ বাঁচবেন? আমাদের রাজ্যের অবস্থাটা কি? হাসপাতালে ডাক্তার নাই, নার্স নাই, প্যারামেডিক্স নাই। আমাদের রাজ্যে কি ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, প্যারামেডিক্সের অভাব আছে? বামফ্রন্ট সরকার এই রাজ্যের জনসংখ্যা হিসেবের মধ্যে রেখে সেখানে কত ডাক্তার দরকার, কত নার্স দরকার, কত প্যারামেডিক্স দরকার, এই রাজ্যের ভেতরে যাতে পড়াশোনা করে তারা শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা করেছে। হাজারের উপর ডাক্তার বসে আছে, কয়েক হাজার নার্স বসে আছে, কয়েক হাজার প্যারামেডিক্স বসে আছে, কাজ নাই, হাসপাতালে ঔষধ নাই। একটা সাধারণ অপারেশন করতে গেলে পর সুই সুতা থেকে আরম্ভ করে, তুলু থেকে, গজ থেকে আরম্ভ করে সব জিনিস কিনে দিতে হয়। গ্রামের হাসপাতালগুলোতে ডাক্তারবাবুরা পেশেন্ট ভর্তি নেয় না, ভর্তি করলে খাবার দিতে হবে, তাকে চট করে আগরতলায় পাঠিয়ে দিচ্ছে, আগরতলায় আসবে, তার আসার ভাড়া নাই, অ্যাম্বুলেন্স দিচ্ছে, দিয়ে বলছে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারেন কিন্তু পেট্রোল ডিজেল আপনাদের কিনতে হবে। কোথায় এসে আমরা পড়লাম? এরকম ছিল বামফ্রন্ট সরকারের সময়ে। ধ্বংস করে ফেলছে, বড় বড় কথাবার্তা বলছে তাদের মন্ত্রীরা একের পর এক অসত্যের উপর ভিত্তি করে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম তো স্বাস্থ্য পরিষেবা চলতে পারে না। জাতীয় ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে বাদ দিলে পরে আমাদের ভবিষ্যৎ বংশধর যারা, তারা কি করে বিকশিত হবে, তাদের উপরই তো দেশের ভবিষ্যৎ নির্ভর করবে। কাজে একটা দিক যদি শিক্ষা হয়, আর একটা দিক হচ্ছে স্বাস্থ্য। এর দায়িত্ব তো বেসরকারি পুঁজির হাতে লুণ্ঠনের জন্য, মুনাফার জন্য ছেড়ে দেওয়া যায় না। এর দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। কেন্দ্রে যেমন কেন্দ্রের সরকার, রাজ্যে রাজ্যের সরকার, রাজ্যগুলিকে এই কাজে ঠিক ঠিক দায়িত্ব পালন করতে গেলে পরে কেন্দ্র থেকে রাজ্যকে সাহায্য করতে হবে। এটা না করলে তো হবে না। কাজে আমাদের এখানে এখন যেমন আমরা বলবো যে ডাক্তার চাই, নার্স চাই, প্যারামেডিক্স চাই, ওষুধ চাই, পত্র চাই, এবং সঙ্গে সঙ্গে বলতে হবে এই যে সর্বনাশা স্বাস্থ্যনীতি, এটার পরিবর্তন করতে হবে। এই কথা না বললে তো চলবে না। আমাদের এই আন্দোলনটা তীব্র থেকে তীব্র করতে হবে। এমন তো ত্রিপুরা ছিল না। এখন যে বিষয়টা আপনারা যুক্ত করেছেন, যে নেশা সম্পর্কিত বিষয়, খুব জরুরি বিষয়। এখানে কি স্লোগান দিল 2018 নির্বাচনের পর? তারা যখন সরকার আসলো, নেশামুক্ত ত্রিপুরা করবেন। মানুষ তো প্রথম বুঝতেই পারেননি। আমরা বলেছি ভালো তো করুন না। এখন উল্টোটা কি দেখা যাচ্ছে? নেশার সাগরে ত্রিপুরাকে, বিশেষ করে যুবশক্তিকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং এটা পরিকল্পিত। কেন বলছি? আপনি যদি চীন মহাবিপ্লবের ইতিহাস পড়েন, ভিয়েতনামের বিপ্লবের ইতিহাস পড়েন, তাহলে দেখবেন সাম্রাজ্যবাদী শক্তি এই সমাজ পরিবর্তনের লড়াই, বিপ্লবী সংগ্রামে যুব শক্তি যাতে উদ্দীপনায় সেখানে এই লড়াইয়ের মধ্যে অংশগ্রহণ করার, চিন্তা ভাবনা করার সুযোগ না পায়, বিপদগামী করার জন্য সেখানে নেশার সমুদ্রে তাদেরকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। মহাচীনে, ভিয়েতনামে এই যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে বিপ্লবী শক্তির নেতৃত্ব একদিকে যেমন ভূমিকা নিয়েছেন যুবশক্তিকে তার থেকে মুক্ত রাখার জন্য, আরেকদিকে এই শোষকদের ক্ষমতাচ্যুত করে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যে বিপ্লবী সংগ্রাম, সেই বিপ্লবী সংগ্রামকে তারা পরিচালনা করার চেষ্টা করেছেন। আমাদের দেশে যে ঘটনাগুলি ঘটছে, আপনি মনে করবেন না শুধু ত্রিপুরাতেই ত্রিপুরার যুবশক্তিকে এই নেশার সাগরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। সারা ভারতবর্ষে এই জিনিস চলছে। সারা ভারতবর্ষে যুবশক্তিকে বিপদগামী করার জন্য পরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটাই তাদের দর্শন। কাজেই এটার বিরুদ্ধে কথা বলা মানে ঘৃণার প্রশ্ন না। যুব বন্ধুদের কাছে আপনারা যদি শত শত হাজার হাজার যুবক, আপনাদের সমবয়সী যুবকদের ঘৃণা না, গালমন্দ করা না,
যুক্তি দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে তোমাকে তো তোমার নিজের জীবনের সমস্যা কে এর জন্য দায়ী, এর থেকে তুমি যদি উত্তরণ পেতে চাও, মুক্তি পেতে চাও, রাস্তাটা কি, সেই রাস্তায় যদি তুমি এগুতে চাও তোমাকে কি করতে হবে, এই ভাবনা যাতে তুমি মানে নিজেকে সেখানে যুক্ত করতে না পারো, তার জন্য তোমাকে সেখানে বিপদগামী করার লক্ষ্য নিয়ে এই নেশার সমুদ্রে ডুবিয়ে রাখার চেষ্টা করছে। এর থেকে নিজেকে রক্ষা করো। এবং এটা দেখা যাচ্ছে একটার পর একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এবং ছেলে বাবার জীবন পর্যন্ত নিয়ে নিচ্ছে, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। ফলে এটা শুধু একটা স্লোগান না, আমাদের তরফ থেকে আমাদের যুবশক্তিকে, গণতান্ত্রিক শক্তিকে এই যে চক্রান্তটা, এই চক্রান্তটার বিরুদ্ধে কথা বলতে হবে। আজকে ত্রিপুরার অবস্থা কি? আজকে ত্রিপুরায় দেখা যাচ্ছে একদিকে যেমন এই নেশা যেই গাছের পাতা থেকে হয়, তার যে আপনার চাষ ধানের চাষের থেকে বেশি হচ্ছে। এবং এগুলি কারা নিয়ন্ত্রণ করছেন? এই সরকার যারা চালাচ্ছেন, তাদের নেতা নেত্রীরা। কে জানে না? নাম বলতে হবে আমাদের, আমাদের তো নাম বলার কোনো দরকার নেই। সীমান্ত খোলা, একদিকে যেমন আমাদের দেশের ভেতরে অন্যান্য যে রাজ্যের সঙ্গে ত্রিপুরার সীমান্ত, সেই সীমান্ত দিয়ে ঢুকছে এই সমস্ত সামগ্রী, এবং বাংলাদেশের সঙ্গে আমাদের যে সীমানা আছে, এই সীমান্ত দিয়ে এই সামগ্রী আসা যাওয়া করছে। কাজেই এগুলো যদি বন্ধ করা না যায়, আমাদের ছেলে মেয়েদের আমরা রক্ষা করবো কি করে? গতকালকে আজকের পত্রিকায় উঠেছে, কেন্দ্রের অর্থমন্ত্রী এসছেন, 2-3 দিন যাবৎ তিনি এখানে আছেন, সুনামলে গিয়েছিলেন। আমরা সেখানে এই নদীপথে বাংলাদেশের সাথে জিনিসপত্র আদান প্রদান, ব্যবসা বাণিজ্যের জন্য যে ক্ষেত্রটা তৈরি করেছিলাম, তাকে দিয়ে আমরা উদ্বোধন করেছিলাম। তিনি আবার 7 বছর পর সেখানে গেছেন। তিনি যখন সেখানে আরেকটা অনুষ্ঠান শেষ করে আগরতলায় চলে আসেন, সেখানে দেখা গেল কেন্দ্রীয় সরকারের অফিসার বলছেন যে এই যে উন্মুক্ত যে সীমানা, এই সীমানা হচ্ছে নেশার কারবারির জন্য ভূস্বর্গের মতো। এটা বন্ধ করার জন্য যদি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ভূমিকা না নেয়, তাহলে পরে আমাদের দেশের, আমাদের রাজ্যের এই ত্রিপুরার ছেলে মেয়েদের কে রক্ষা করবে? কার দায়িত্ব এটা? কাজে এগুলো তো বলতে হবে, নিজেদের যেমন সচেতন থাকতে হবে, আপনাদের যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। আপনার সমবয়সী যারা, তাদেরকে এই ভুল পথ থেকে, ভুলের ফাঁদ থেকে মুক্ত করে আপনার সংগ্রামের সঙ্গে আনার এই যে ভূমিকা, এটা আপনাদের নিতে হবে। এটা নৈতিক দায়িত্ব, এটা করতে হবে। এবং এই যে আমাদের ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তার হাতে ক্ষমতা দেওয়ার জন্যে 125তম যে সংশোধনী বছরের পর বছর ধরে চলছে। যখন এই 6ষ্ঠ তফসিলের ভিত্তিতে ত্রিপুরা জেলা পরিষদ তৈরি হয়, যে আইন বামফ্রন্ট সরকার তৈরি করেছিল, মাঝামাঝি সময় তারও কিছু সংশোধন করেছে। সেই পরিস্থিতির জন্য এটা যথেষ্ট হয়তো ছিল। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, এগিয়ে যাচ্ছি আমরা, তাতে তাদের হাতে আরও ক্ষমতা দেওয়া দরকার স্বয়ংভরতা অর্জনের জন্য, স্বাধীনভাবে কাজ করার জন্য। কেন্দ্রীয় সরকারের পরামর্শ, তারা একটা ড্রাফট পাঠিয়েছে, আমরা সরকারে থাকার সময় সেটা সমর্থন করে আমাদের মতামত জানিয়ে গেছি। এডিসিতে বামপন্থী ফ্রন্টের যে এক্সিকিউটিভ বডি ছিল, তারাও তাকে সমর্থন করেছেন। কবছর হয়ে গেল, এখন এটাকে কার্যকরী করছে না। মুখে তারা উপজাতি দরদ দেখাচ্ছেন, আসলে সারা ভারতবর্ষে বিজেপির যে রাজ্যগুলো সরকার চালাচ্ছে, সেখানে যে উপজাতি অংশের মানুষ আছে, মধ্যপ্রদেশ, গুজরাট, আমি এই দুটো জায়গার কথাই যদি বলি, আপনারা দেখছেন পার্শ্ববর্তী মণিপুরে কি চলছে, আগুন সেখানে চলছে, খেলছে বিজেপি সরকার। আসামে কি হচ্ছে? মুখে বলছে, কিন্তু প্রকৃত অর্থে এরা উপজাতি জনগণের বিরুদ্ধে শত্রুতা করছে, তাদেরকে মানুষ হিসাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে না। যদি তাই হতো, তাহলে তো এই সংশোধনীরা তারা অনেক আগেই সেখানে পাশ করতে পারত। আমরা ত্রিপুরাতে আমাদের উপজাতি অংশের মানুষের যে মাতৃভাষা, অনেকগুলো ভাষা আছে, তার মধ্যে প্রধানত আমরা যেটা বলছি, ককবরক ভাষাকে 8ম তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করে এটা জাতীয় মর্যাদা দেওয়ার ব্যবস্থা করো। এ তো গত 20-25 বছর যাবৎ চলছে, কই এ নিয়ে কোনো কথা বলছে না তো। কাজে এর ভিত্তিতে সেখানে আবেগের দ্বারা তাড়িত হয়ে যারা আমাদের যুবশক্তির একটা অংশকে বিপদগামী করার চেষ্টা করেছিল, দেখেছেন গত বিধানসভার নির্বাচনে গোপনে তারা কি সর্বনাশ,
ত্রিপুরায় করেছে, এই বিজেপিকেই আবার ক্ষমতায় থেকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এর পেছনে ছুটলে চলবে না, তাদের পেছন থেকে আমাদের তরুণ সম্প্রদায়কে সেখান থেকে মুক্ত করতে হবে, জয়যুক্ত করতে হবে, আমাদের সঙ্গে সেখানে তাদের আনার ব্যবস্থা করতে হবে। তার জন্যে এই যে 4-5টা বিষয় নিয়ে আপনারা এখানে এই কনভেনশন সংগঠিত করে সামনের দিন বৃহত্তর একটা আন্দোলন সংগঠিত করার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমার তো যেটা মনে হয়েছে এটা খুব সময় উপযোগী, সঠিক এই বিষয়গুলো আপনারা বাছাই করেছেন। সাধারণত আমাদের অভিজ্ঞতা হচ্ছে 15-20 দফা ছাড়া আমাদের দাবি সনদি তৈরি হয় না। সেই জায়গায় না গিয়ে এই যে 4-5টা বিষয়কে বাছাই করে আপনারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, সেটা সঠিক। শুধু আমি যেটা বলবো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো শুধু যুবকদের বিচ্ছিন্ন এককভাবে আন্দোলন করলে চলবে না। এই আন্দোলনটা শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, খেতমজুর, এই যে অংশের মানুষ, তাদের সাথেও কিন্তু সম্মিলিতভাবে করতে হবে। কিন্তু তাদের সাথে আন্দোলন করতে গিয়ে যুব আন্দোলনের যে সংগঠন, তার নিজের ভিত্তির উপর দাঁড়িয়ে তার তরফ থেকে উদ্যোগ নিয়ে যুব সমাজকে সংগঠিত করে যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে কিন্তু খাটো করে দেখলে চলবে না। এই আন্দোলন চলবে, কিন্তু এই মূল সমস্যাটা সমাধানের জন্য কৃষকদের বাদ দিয়ে, শ্রমিকদের বাদ দিয়ে, শ্রমজীবী অংশকে বাদ দিয়ে যদি আন্দোলন করার চেষ্টা হয়, তাহলে কিন্তু আন্দোলনটা তেমন শক্তিশালী হবে না। কারণ আপনারা লক্ষ্য করছেন, এই যে বেকার সমস্যা, কাজ হারাচ্ছে, কাজ পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক সংগঠনগুলো তারা সারা ভারতবর্ষে কিন্তু এটাকে সামনে ইস্যু হিসেবে নিয়ে লড়াই করার চেষ্টা করছে। কৃষকরা এই কথাগুলো বলার চেষ্টা করছেন। কাজে তাদের সাথেও কিন্তু সম্মিলিতভাবে আন্দোলন করার জন্য ভূমিকা গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় কথা, এই যে গত 17 এবং 18 তারিখ বাঙালুরে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তাদের একটা সভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 26টি রাজনৈতিক দল সেখানে সমবেত হয়েছে। তাদের মূল লক্ষ্যটা কি? 24-এর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে। শুধু বিচ্ছিন্ন না, পরাস্ত করতে হবে। এরা সরকারে থাকবে, আর এই যে সমস্যাগুলো, এগুলো সমাধান হবে। বহু কথা হয়েছে, বহু আন্দোলন হয়েছে, বহু লড়াই হয়েছে। এখন তো দেখছেন পার্লামেন্টের ভিতরেই কথা বলতে দিচ্ছে না, এই পার্লামেন্টের ভিতরে বিষয়গুলো তোলা হয়েছে। কাজে এটা পরিষ্কার হয়ে গেছে, এরা সরকারে থাকবে, এই সমস্যাগুলো সমাধান হবে, আপনার কাজের ব্যবস্থা হবে, শিক্ষার সুযোগ আসবে, আপনার স্বাস্থ্য সুরক্ষার করার জন্য ব্যবস্থা হবে, এটা সুন্দর স্বাস্থ্যকর পরিমণ্ডল তৈরি হবে আমাদের দেশের অভ্যন্তরে। এটা ভাবলে ভুল করা হবে, এটা আলেয়ার পেছনে ছোটা হবে। সেই কারণে যেটা, এদেরকে সরকার থেকে হাঁটাতে হবে, এদেরকে সরকারে রাখা যাবে না। বিকল্প জনমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে একটা কর্মসূচি হাতে নিয়ে গণতান্ত্রিক, দেশপ্রেমিক এবং ধর্মনিরপেক্ষ যে শক্তি, তাদের সম্মেলনে এটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে, সহমতের ভিত্তিতে যদি সরকার একটা তৈরি করা না যায়, তাহলে পরে ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। একদলীয় স্বৈরশাসন কায়েমের যে চেষ্টা চলছে, তার মধ্যে যে লুক্কায়িত আছে ফ্যাসিস্টসুলভ ভাবনা, সর্বনাশ করে দেবে ভারতবর্ষকে। কাজে সেদিক থেকে এই যে 26টা রাজনৈতিক দল বাঙ্গালুরে বসেছিলেন, এর আগে 1 মাস আগে তারা বসেছিলেন পাটনায়, 15টা দল, এবং 1 মাসের ব্যবধানে 26টা দল। সামনের দিন আরো নতুন দল সেখানে আসবে, এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। বিজেপি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ ভীত, সন্ত্রস্ত, তাই নানাভাবে কুৎসা রটিয়ে কল্পিত বক্তব্য উপস্থিত করে এই যে প্রচেষ্টা, ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়া, বিজেপি বিরোধী যে ভোট, এটা যাতে বিভক্ত হতে না পারে, যে বিভাজনের সুযোগ নিয়ে আমাদের ত্রিপুরার মতো রাজ্যে এই বিজেপি আবার সরকারের থেকে যেতে পারলো। যদিও ত্রিপুরার ভোটারদের 60 ভাগ 61 ভাগ বিজেপিকে কিন্তু ভোট দেয়নি। যদি ভেতর থেকে এই যারা বিশ্বাসঘাতকতা করলো, বিশেষ করে উপজাতি অংশকে বিভ্রান্ত করলো, এটা যদি না করতো, তাহলে কিন্তু এরা সরকারে আসতে পারে না। কাজে এটাও আমাদের সামনে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমাদের সঞ্জীবিত থাকতে হবে। সারা ভারতবর্ষের স্লোগানটা কিন্তু এটাই উঠেছে, বিজেপি হটাও, পরাস্ত করা। সম্ভব, অসম্ভব কিছু না। মানুষ চাইলে কি করতে পারে না, এবং শেষ কথা, শেষ বিচারে মানুষের সিদ্ধান্তে সবকিছু নির্ধারিত হয়, চূড়ান্ত হয়। এই যে শক্তি, আমি কেন কথাটা আজকে আপনাদের সামনে আনলাম এই কারণে, এই 26টা রাজনৈতিক দল আলোচনার পর তারা যখন প্রেসের সামনে গেলেন, তারা যদিও ন্যূনতম কর্মসূচি এখনো চূড়ান্ত করেনি, তারা ভোটের আগে এটা চূড়ান্ত করতে পারবেন কিনা এটা তাদের বিষয়,
কিন্তু যে ইস্যুগুলো সামনে এনেছে তাতে এখানে আপনারা যে 3-4টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, প্রত্যেকটা বিষয় সেখানে প্রেসের সামনে ব্রিফ করে বলেছেন এগুলো সমাধান চাই আমরা। বিজেপি সরকারে থাকবে বেকার সমস্যার সমাধান হবে, শিক্ষার উপর যে আক্রমণ তা বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্যক্ষেত্রে যে আক্রমণ, মানুষের স্বাস্থ্য রক্ষা করার কোনো ব্যবস্থা যে সরকারটা নিচ্ছে না, এটার থেকে ভারতবর্ষ মুক্ত হবে এটা মনে করলে ভুল হবে। এবং কৃষক, শ্রমিক, তাদের বিষয়গুলো, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, তাদের বিষয়গুলো সমস্ত উপস্থিত করে তারা বলেছেন যে আমরা শুধুমাত্র এখানে মন্ত্রী হওয়ার জন্য, পার্লামেন্টের মেম্বার হওয়ার জন্য যদি কেউ মনে করেন যে কোনো মূল্যে ক্ষমতায় গিয়ে ক্ষমতার আস্বাদ উপভোগ করবার জন্য এই সংঘবদ্ধ প্রচেষ্টা, তা না। ভারতবর্ষকে এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে এই মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো, যুবক থেকে আরম্ভ করে সমস্ত অংশের এদের সমস্যাগুলো সুরাহার জন্যে আমরা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা নিচ্ছি। আমরা আশা করি সারা ভারতবর্ষের মানুষ তার পেছনে দাঁড়াবেন। কাজেই এটা কিন্তু আপনার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করেছে, অনুকূল পরিবেশ তৈরি করেছে। কাজেই সেদিক থেকে ত্রিপুরায় যে অস্বাভাবিক একটা পরিস্থিতি চলছে, জটিল পরিস্থিতি চলছে, আমি কঠিন শব্দ ব্যবহার করার পক্ষে না। আমরা এখানে কমিউনিস্ট আন্দোলন করছি, বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করছি, আমরা যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি, তাদেরকে ক্ষমতাচ্যুত করতে চাইছি, তারা রাষ্ট্রের ক্ষমতা বসে আছেন, তারা কমিউনিস্টদেরকে স্বাভাবিকভাবে কাজকর্ম করতে দেবেন, এটা যদি আমরা মনে করি তাহলে তো ভুল হবে, তাহলে ভুল হবে। কাজে এরকম জটিলতার মধ্যেই আমাদের কাজ করতে হবে, এর বুক চিরে তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নতুন রাস্তা আমাদের বের করতে হবে। কাজে সেদিক থেকে আমরা এখানে যে লড়াই করছি, আপনারা যে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, জাতীয় যে লড়াইটা, জাতীয় যে আন্দোলনটা সামনের দিনে গড়ে তুলবার জন্য একটা নতুন দৃষ্টি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার থেকে এটা আলাদা না। আপনারা এই লড়াই সেই লড়াইয়ের সাথে যুক্ত, কাজে সেদিক থেকে দুটোকে সম্পৃক্ত করে সামনের দিন আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাস নিয়ে এই কনভেনশনের সার্বিক সাফল্য কামনা করে আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দিলেন, তার জন্য আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।